হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? দেখো তো বোর্ডে কি লেখা লাল অক্ষরে? ভার্ব ফর্ম অফ রাইট না নাকি রাইট ফর্ম অফ ভার্বস? রাইট ফর্ম অফ ভার্ব, এগুলা কিন্তু বহুত নিয়ম আছে, একদম বিপদে পড়ে যাবে। প্রায় কত এক এক বই এক একটা, প্রায় 60-70টা রুলস, তাই না? কিন্তু কারো কি কখনো মাথায় ক্লিক করেছে যে আসলে যে আমরা ইউজ করি এই কি ভার্ব ইউজ করি, তাই না? যেমন তোমাদেরকে আমি টেন্স পড়িয়েছি, টেন্সে গিয়ে দেখো তো কি আছে, এম, ইজ, আর, ওয়াজ, আর, ডু, ডাজ, ডিড, এইগুলা। তারপরে ভয়েসে পড়াইছি কি, মনে করো মোডাল অক্সিলারিজ থাকলে বি, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, এগুলো পড়ানো হয়েছে, তাই পড়ানো হয়েছে না? তারপরে শেখানো হয়েছে ইনফিনিটিভ মানে টুর পরে ভার্ব ওয়ান, তারপরে শেখানো হয়েছে ভার্বের সাথে আইএনজি মানে পার্টিসিপল, তারপরে শেখানো হয়েছে জিরান্ট, এইগুলাই তো, তাই না? তারপরে প্রিপোজিশনের পরে ভার্ব হয়, তারপরে বডি থাকলে কি হয়, এইগুলাই তো। কিন্তু আমরা মনে করি কি, হাই হাই, অলওয়েজ, সামটাইমস, অফেন, ডেইলি, নর্মালি, অকেশনালি, তারপরে জাস্ট, নাও, অলরেডি, ইয়েট, নেইবার, এইবার, এতগুলো রুলস, আমি এগুলো কিভাবে কি শেষ করব? তাহলে আমাদের ওগুলো চিন্তাই করার দরকার নাই। যেমন দেখো, প্রথম কিন্তু আমরা তোমাদেরকে যে এইভাবে শিখেছি মডাল ভার্ব। মডাল ভার্বের মধ্যে কি শিখিয়েছি বলো তো? ক্যান, কুড, মে, মাইট, তারপরে কি শুড, তারপরে হচ্ছে কি উড, তারপরে হচ্ছে ওট, তারপরে হচ্ছে ওট টু, তারপরে কি মাস্ট, তারপরে দেয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই মোডাল ভার্বগুলো একটু খেয়াল করো, এটা কেন বলা হয়েছে? এই মোডাল ভার্ব যেখানে থাকবে তারপরে অবশ্যই ভার্ব ওয়ানের বেস ফর্ম বসবে। তার মানে আমরা রুলসটা যেতে পারি এইভাবে, ভার্ব ওয়ান এর বেস ফর্ম। খেয়াল করো, ভার্ব ওয়ানের বেস ফর্ম মানে কি? যেমন গো, এটাই যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয় তখন হয়ে যায় কি গোজ। তাহলে বেস ফর্মটা কিন্তু আর থাকলো না, কারণ কি এস বা ইএস যোগ হয়েছে, তাই না? কিন্তু আমি কি বলছি যে ভার্ব ওয়ানের বেস ফর্ম হতেই হবে। কখন হতে হবে? যদি মডাল ভার্বগুলা থাকে। যেমন এরকম ধরতে পারো, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। এই যে দেখো ক্যান আছে, মডাল ভার্ব আছে, এরপরে যে ভার্বের রাইট ফর্ম সেটা হচ্ছে কি বেস ফর্ম। মনে থাকবে সবাইকে? আবার দেখো, মনে করো যে কি বলা চলে, যেমন হি শুড কাম ইন টাইম। মনে করো একটা সেন্টেন্সে শুড আছে, তারপরে ভার্বের বেস ফর্ম এটা বসাতেই হবে। তো এই জিনিসটা শিখলেই তো হয়, আর বাড়তি যে রুলস আছে সেটা তো শেখার দরকার নেই। এইবার দেখো আর একটা কেরেসমাতি আছে, কিন্তু কেরেসমাতিটা তোমাদেরকে শেখানো হয়েছে, সেটা হচ্ছে কি যে ভয়েস আমি তোমাকে দেখো শিখিয়েছিলাম যে ক্যান, কুড, মে, মাইট ইত্যাদির পরে থাকলে কি অবজেক্ট বি, অর্থাৎ আমি যেটা বোঝাইতেছি মোডাল ভার্ব প্লাস ভার্ব ওয়ান, তাই না? এখন দেখো মোডাল ভার্ব এর সাথে বি যোগ হলে, মডাল ভার্বের সাথে বি যোগ হলে তখন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এই জিনিসটা শিখতে হবে, কারণ আমি তোমাদেরকে বলি ভার্ব কয়টা? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, অথবা তার সাথে এস কিংবা ইএস, তাই না? অথবা ভার্বের সাথে আইএনজি, এইগুলাই তো ভার্ব, তাই না? তাহলে কোন জায়গায় কোনটা বসবে সেইটা তুমি বুঝতে পারলেই হচ্ছে। দেখো মোডাল ভার্বের সাথে বি যোগ হলে কি হয়? ভার্ব থ্রি হবে। যেমন এই যে ইউ ক্যান ডু ইট, কিন্তু তখন কি হয়? ভয়েস তোমাকে শিখিয়েছি, তোমার ওটা শেখানোর দরকার নাই। দেখো ইট, মনে করো ক্যান, এর সাথে বি হবে, তাহলে এই যে এবার যে ব্র্যাকেটের ভার্ব ডু এটা আর থাকবে না। ইট ক্যান বি, মনে করো এবার হয়ে যাবে কি, দেখো যে ক্যানের পরে বি আছে, ইট ক্যান বি ডান।
তারপরে দেখো হি শুড কাম ইন টাইম, ঠিক আছে, এটার তো আর ভয়েস হয় না, অবজেক্ট হয় না, কিন্তু মনে করো হি শুড ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটা দিলাম, হি শুড ডু দ্য ওয়ার্ক। দেখো এখানে শুড আছে, এই জন্য ভার্বের বেস ফর্ম বসেছে, কিন্তু যদি শুড বি থাকতো তাহলে কি হইতো, মোডাল ভার্বের সাথে বি যোগ হয়ে গেলেই তখন হয়ে যাবে কি ভার্বের থার্ড ফর্ম। সেটা কি রকম দেখো, দ্য ওয়ার্ক শুড বি, মনে করো ব্র্যাকেটে দিয়ে দিব ডু ইন টাইম, তাহলে কি এরকম দিতে পারে যে দ্য ওয়ার্ক শুড বি, এই যে শুড আছে মোডাল ভার্ব, মোডাল ভার্ব কি কি, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, নিড, ডিয়ার, লেট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো তো আমি বলেই দিয়েছি তাই না, এবং তোমরাও খুব ভালো করে জানো যে মোডাল ভার্বটা কি। এখন এই মোডাল ভার্বটা যদি একা একা থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসবে, মোডাল ভার্বের সাথে যদি বি যুক্ত হয়ে থাকে তাহলে হবে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, কারণ এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, কিন্তু আমরা তো প্যাসিভ ভয়েসে যাব না। তাহলে দ্য ওয়ার্ক শুড বি, এই যে দেখো ডান ইন টাইম। আশা করি এটা সবাই বুঝতে পেরেছ। এইবার দেখো আরো একটা জায়গা আছে যেখানে মনে করো যে তোমাকে ভার্ব ওয়ানের বেস ফর্ম বসানো জানতে হবে, সেটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। এই যে এটা আমরা কি বলি, ইনফিনিটিভ, অর্থাৎ টুর পরে যদি কোনো ভার্ব থাকে সেখানে তোমাকে ভার্বের বেস ফর্ম বসবে। সেটা কিরকম, মনে করো যে এই যে হি ওয়ান্টস টু মনে করো যে হেল্প মি, তাহলে এই যে দেখো টু এর পরে যে ভার্ব এটা অবশ্যই বেস ফর্ম হবে, হি ওয়ান্টস টু হেল্প মি। আবার আরেকটা আছে টু ডু ভার্ব, টু ডু ভার্ব বলতে আমি এই যে এটাই বোঝাবো, ডু, ডাজ, ডিড। প্রেজেন্ট টেন্সে হচ্ছে ডু ডাজ, পাস্ট টেন্সে হচ্ছে কি ডিড। এইগুলোর পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। যেমন মনে করো কি লিখবা, যে হি ডাজেন্ট হেল্প মি, এই দেখো ডাজেন্ট এখানে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে হেল্প, তারপরে মনে করো যে ডিড, মনে করো লিখলাম আই ডিডেন্ট কাম ইন টাইম, তাহলে এই যে দেখো ডিডেন্ট এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে যে ভার্ব আসতেছে সেটা হচ্ছে কি ভার্বের বেস ফর্ম। তাহলে বুঝতে পেরেছো কোন কোন ক্ষেত্রে তুমি ভার্বের বেস ফর্ম বা ভার্ব থ্রি বসাবা, মানে 4 থেকে 5টা বা 6টা রুলস দিব, এই 6টা রুলস দিয়ে তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব কমপ্লিট। ওকে, এইবার দেখো মোডাল ভার্বের পরে যদি হ্যাভ থাকে, অর্থাৎ মোডাল প্লাস হ্যাভ, তাহলে এটা মনে করে এই যে ক্যান, এর সাথে হ্যাভ যোগ হবে, ক্যান হ্যাভ, তারপরে কুড, এর প্লাস হ্যাভ যোগ হবে, কুড হ্যাভ। মানে একটু আগে কিন্তু মোডাল তোমাদেরকে আমি দেখিয়েছি তাই না, ক্যান, কুড, মে, মাইট, এগুলো আমি আর আলোচনা করতে চাচ্ছি না। মানে এরপরে যদি হ্যাভ থাকে তাহলে তোমাকে বসাইতে হবে ব্র্যাকেটের ভার্বটা হবে ভার্বের থার্ড ফর্ম। যেমন মনে করো এটাই লিখলাম, হি মাইট হ্যাভ ডু দ্য ওয়ার্ক, মনে করো দিলাম হি মাইট হ্যাভ ডু দ্য ওয়ার্ক। তাহলে এই যে দেখো মাইট মোডাল ভার্ব, তারপরে হ্যাভ আছে, তাহলে এরপরে কি হবে ডান, হি মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে আমরা মোডাল নিয়ে যে জিনিস শিখলাম সেটা হচ্ছে কি, মোডালের পরে যদি ভার্ব ওয়ান থাকবে, মোডাল মানে মেইন যে মোডাল সেটা যদি থাকে তারপরে ভার্ব ওয়ান হবে, মোডালের পরে যদি বি থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বটা হবে ভার্বের থার্ড ফর্ম, আবার মোডালের পরে যদি হ্যাভ থাকে তাহলেও হবে কি ভার্বের থার্ড ফর্ম। আবার টু ডু ভার্ব, টু ডু ভার্ব মানে কি ডু, ডাজ, ডিড, এরপরে যে ভার্ব থাকবে সেটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং প্রেজেন্ট ফর্মেরও বেস ফর্ম বসাতে হবে। এরপরে আছে হচ্ছে টু হ্যাভ ভার্ব, এই জিনিসটা খেয়াল করতে হবে। এই টু হ্যাভ ভার্বটা কি, যেমন মনে করো আমি বললাম টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব বলতে এগুলোই বোঝাবে, যেমন হ্যাভ, তারপরে হ্যাজ, তারপরে হচ্ছে হ্যাড, তারপরে হচ্ছে কি শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এগুলা। এই যে দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলা
এইগুলা যদি থাকে, টু হ্যাভ ভার্ব যদি থাকে, ব্র্যাকেটের ভার্বটা তুমি করবা ভার্ব 3। আচ্ছা কেন করবা বলো তো? তোমাদেরকে যে টেন্স শিখাইছি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন, কোন টেন্স? সরি, একটু আগে আমি ভুল বলেছি। সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এরপরে ভার্ব 3 প্লাস এক্সটেনশন, ফিউচার পারফেক্ট টেন্স। এই কারণেই মনে করো ব্র্যাকেটের ভার্বের ভার্ব ফর্ম। তারপরে আমি স্ট্রাকচারগুলো লিখে দিতেছি। যেমন মনে করো যে এইভাবে শিখাইছিলাম না, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন, পাস্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্ব 3 প্লাস এক্সটেনশন। তাহলে এটা আমার আর উদাহরণ দেওয়ার দরকার নেই আমার মনে হচ্ছে। কি কারণে? হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আমি এইভাবে লিখলাম। হি হ্যাজ আছে মানে যে টু হ্যাভ ভার্ব, তাহলে ডু দ্য ওয়ার্ক, এটা তুমি অবশ্যই জানো, অবশ্যই জানো, কারণ টেন্স শেখানো হয়েছে। তাহলে এই যে ডান। আশা করি এটা বুঝতে পেরেছো। ওকে, এই যে দেখো প্রিপোজিশন, এরপরে যদি ভার্ব থাকে তাহলে আইএনজি যোগ হয়। যেমন তোমরা এইটা জানো, আফটার, এরপরে যদি মনে করো একটা ভার্ব বসিয়ে দিলাম গো, তাহলে আফটার গোয়িং। বিফোর কামিং, তারপরে মনে করো বললাম আই নো নাথিং অফ হিজ কামিং, তাহলে এই যে দেখো প্রিপোজিশন আর একটা হচ্ছে পজেসিভ। এগুলোর পরে সাধারণত আইএনজি যুক্ত হয়, কিন্তু প্রিপোজিশনের পরে যে এগুলা হয় সেটা আমি মনে করো একটু মুখস্থ করব। মুখস্থ কি কারণে? সেটা হচ্ছে কি যে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, তারপরে হচ্ছে মাইন্ড, ওর্থ, can not help, could not help। দেখো কিছু প্রিপোজিশন বাদেও অ্যাড করেছি, আবার মনে করো বলে দিয়েছি যে পজেসিভ যদি থাকে, যেমন আয়ের পজেসিভ মাই, উয়ের পজেসিভ আওয়ার, এগুলার পরেও আইএনজি যোগ হইতে পারে। কিন্তু এই যে যেমন দেখো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এগুলা যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এই জিনিসটা তোমরা ভালো মতো মানায় রাখবা। যেমন হি কেম হিয়ার, he came here with a view to মনে করো help me, তাহলে এই যে দেখো উইথ এ ভিউ টু আছে, টুর পরে তো আমরা আগে শিখেছি যে ইনফিনিটিভ, অর্থাৎ এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাই না, বেস ফর্ম বসে। কিন্তু এই কয়টা জিনিস ব্যতিক্রম, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এগুলো যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যে লিখে দিয়েছি। তাহলে হি কেম হিয়ার উইথ এ ভিউ টু হেল্পিং মি। আশা করি এটা সবাই বুঝতে পেরেছ। দেখো এখানে কি লিখেছি, টু বি ভার্ব প্লাস ভার্ব 3। বয়েজের মধ্যে আমি তোমাদেরকে কিন্তু এই যে এইভাবে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে এম ইজ আর এর পরে ভার্ব 3, এম ইজ আর, এরপরে হচ্ছে বিং প্লাস ভার্ব 3, তারপরে হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, এরপরে হচ্ছে ভার্ব 3। এই হচ্ছে প্রেজেন্টের পার্ট। আমি কি লিখছি, টু বি ভার্ব প্লাস ভার্ব 3, তাই না? মানে মেন কথা হচ্ছে এটা প্যাসিভ ফর্ম। আবার মনে করো অ্যামিজারের পাস্ট ফর্ম কি, ওয়াজ, ওয়ার, এরপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম ওয়াজ ওয়ার বিং, ওয়াজ ওয়ার বিং, এরপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তারপরে হ্যাড বিন, এরপরে ভার্ব 3। এইখানে একটু দিলাম ফিউচারের, মনে করো শ্যাল বি উইল বি, শ্যাল বি উইল বি, এরপরে ভার্ব 3, তারপরে হচ্ছে শ্যাল বি বিন,
অথবা উইল বি বিং। এরপরে হচ্ছে কি ভার্ব 3 শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। এরপরে ভার্ব 3, যেমন এটা তোমরা সকলেই জানো, প্যাসিভ ফর্মে কিন্তু তোমাদেরকে লিখে দেওয়া হয়েছিল গঠন অনুসারে। যেমন এটাই দ্য ওয়ার্ক ইজ ডান, দ্য ওয়ার্ক ইজ মনে করো ডু, তাহলে বোঝা যাচ্ছে যে ইজের পরে ভার্বের 3 হইলে হবে। তারপরে মনে করো দ্য ওয়ার্ক ইজ বিং, মনে করো এখানে দিলাম ডু, দেখো ইজ বিং আছে এরপরে, তার মানে চোখ বন্ধ করে কি হবে দ্য ওয়ার্ক ইজ বিং ডান। মেন কথা হচ্ছে টু বি ভার্ব বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর বিং ওয়াজ ওয়ার বিং, তারপরে হ্যাভ বিন হ্যাজ বিন, এইগুলোর পরে যে ভার্ব থাকবে সেটা ভার্ব 3 হবে। এটাই হচ্ছে ক্লিয়ার কাট কথা, এবং এটা তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করানো হয়েছে। দেখো তো 3টা ওয়ার্ড লিখেছি, কি লিখেছি বডি। এখন এই বডির মধ্যে আমি এখানে অ্যাড করে দিতে পারি এরকম সাম বডি, নো বডি, সাথে লিখতে পারি এভরিবডি, লিখতে পারি না ওয়ান, এখানে লিখতে পারি নো ওয়ান, তারপরে লিখতে পারি হচ্ছে কি নান, ঠিক আছে, তারপরে লিখতে পারি এভরি ওয়ান, তারপরে হচ্ছে কি নো ওয়ান, আচ্ছা লিখেছি থিং, মনে করো এখানে লিখলাম যে সামথিং, এভরিথিং, তারপরে লিখলাম হচ্ছে নাথিং। আশা করি এটা ভাঙা পদ্ধতি বুঝতে পেরেছ। দেখো কি বলছি বডি, মানে একটা সেন্টেন্সে যদি বডি থাকে, ওয়ান থাকে বা থিং থাকে, তাহলে সেটা ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার ভার্ব। যেমন দেখো সামবডি, সামের সাথে বডি যোগ, নো বডি তার সাথে বডি যোগ, এভরিবডি বডি যোগ, সামওয়ান, ও সেখানে আর একটা জিনিস বোঝানো হয় সামওয়ান। মেইন কথা হচ্ছে বডি ওয়ান থিং, এগুলা যদি কোনো সেন্টেন্সের মধ্যে খুঁজে পাও তাহলে ভার্বটা হবে কি সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্বটা কি সেটা তো আবার বুঝতে হবে, তাই না? যেমন মনে করো এক জায়গায় আছে গো, সেখানে যদি সাবজেক্ট হি হয় তাহলে কি হয়ে যায় গোস, তখন এই যে দেখো সিঙ্গুলার করতে গিয়ে এস বা ইয়ের যোগ হয়েছে। এম ইজ আর, এর মধ্যে ইজ হচ্ছে সিঙ্গুলার। হ্যাভ হ্যাজ, এর মধ্যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। হ্যাভ বিন হ্যাজ বিন, এর মধ্যে হ্যাজ বিন হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ওয়াজ ওয়ার, এর মধ্যে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এই হিসাবগুলো থাকতে হবে। যেমন সামবডি একটা জিনিস থাকলো তাহলে বুঝতে হবে সিঙ্গুলার ভার্ব। যেমন এইভাবে দিয়ে দিল সামবডি, ব্র্যাকেটে দিয়ে দিল আর কামিং, তাহলে দেখো আর এটা হবে না, কি কারণে ভার্বটা সিঙ্গুলার, কিন্তু আরটা হচ্ছে কি প্লুরাল ভার্ব, তাহলে হবে কি সামবডি ইজ কামিং। তারপরে মনে করো এভরিথিং ইজ ওকে, মনে করো দিয়ে দিলাম এভরিথিং, এখানে লিখে দিল বি ওকে। বি বলতে টু বি ভার্ব বসাবে, এম ইজ আর, অবশ্যই সিঙ্গুলার ভার্ব, তাহলে এভরিথিং ইজ ওকে। তার মানে বোঝা গেছে বডি থিং ওয়ান এগুলো যদি থাকে ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ক্লিয়ার? দেখো এই ধরনের ক্ষেত্রে তোমাকে খেয়াল করতে হবে পিপি মানে প্লুরাল প্রিপোজিশন। প্লুরাল প্রিপোজিশন, আচ্ছা প্লুরাল প্রিপোজিশন মানে কি? প্রিপোজিশন কি প্লুরাল? না, ওখানে একটা নাউন থাকবে, সেই নাউনটা হবে প্লুরাল ফর্ম। তারপরে আরেকটা হিসাব রাখতে হবে তোমাকে, সেটা হচ্ছে কি সিঙ্গুলার প্রিপোজিশন, মানে যে নাউনটা থাকবে। যেমন দেখো এখানে হাউজেস, এটা কি প্লুরাল না? আবার এখানে মনে করো যে ঢাকা, এই যে ইন একটা প্রিপোজিশন, এই ইনের পরে যে প্রিপোজিশনটা হয়েছে সেটা হচ্ছে কি সিঙ্গুলার, তাই না? এটা বোঝাইছি এই জন্য যে দুইটা প্রিপোজিশন থাকবে। কয়টা প্রিপোজিশন থাকবে? দুইটা। প্রথম বা দ্বিতীয় যেটা যেভাবে থাকুক একভাবে থাকবে না। মনে করো কেউ প্রিপোজিশনের সাথে সিঙ্গুলার নাউনকে অ্যাড করবে অথবা প্রিপোজিশনের সাথে প্লুরালকে অ্যাড করবে, কিন্তু তোমাকে কাজ করতে হবে হচ্ছে প্রথম যে প্রিপোজিশন থাকে সেই অনুসারে ভার্ব বসাইতে হবে। যেমন দেখো দ্য হাউজেস অফ রুবেল ইন ঢাকা, এই যে ইনের পরে প্রিপোজিশন ঢাকা, এটা সিঙ্গুলার প্রিপোজিশন, কিন্তু হাউজেস এর পরে যে অফ এই প্রিপোজিশনটা কিন্তু হচ্ছে প্লুরাল প্রিপোজিশন। কাজেই আমার প্রথম প্রিপোজিশন কোনটা? দ্য হাউজেস অফ রুবেল, তাই না?
তাহলে এই অনুসারে ব্র্যাকেটে আমি কি দিছি বি, তাহলে আমার এই হাউজেস অফ এটা কি প্লুরাল ফর্ম না, তাহলে ব্র্যাকেটের ভার্ব হবে প্লুরাল, আর হচ্ছে প্লুরাল ভার্ব। আর এখানে যদি ইজ বসাইতাম তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এই ছিল তোমাদের ওভারঅল রাইট ফর্ম অফ ভার্বস। এতেই আশা করি সবার ক্লিয়ার কাট করা হওয়ার কথা। কি কারণে? ভয়েস বোঝানো হয়েছে, টেন্স বোঝানো হয়েছে, রাইট মনে করো যে ন্যারেশন বোঝানো হয়েছে, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ, ডিগ্রি অফ কম্পারিজন, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, যা কিছু আছে সবই আমাদের করা হয়েছে। এই সব কিছু মিলেই তো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব মানে কি? ভার্বের খেলা। তারপরেও সবার মাথার ব্রেইন এক না, সবার বুদ্ধিগত ক্ষমতা এক না, সবার কার্যকরী ক্ষমতা এক না। তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাদেরকে কমেন্টস করে জানাও, তাহলে পার্ট বাই পার্ট যে 54 বা 60টা রুলস আছে সেটাও দেওয়া লাগবে না, আমাদের 37 থেকে 40টা রুলস আছে, ভেঙে ভেঙে করাবো। সেটা কিরকম ভাবে? যে সামটাইমস, অফেন, ডেইলি, নর্মালি, অকেজনালি থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তারপরে শেখাবো জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেইবার, এইবার, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট, অতীত নির্দেশক শব্দ যেমন লাস্ট, লং, সিন্স, এগুলা থাকলে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরে মনে করো কোনো সময়ের উল্লেখ না থাকলে পড়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এইভাবে যে রুলসগুলো হয়। তারপরে মাইন্ড, ওড, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইজ টু, এগুলা। তারপরে অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট। এইভাবে পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে আমরা তোমাদেরকে করাইতে বাধ্য থাকিব। কিন্তু এটা দেওয়া হয়েছে এই কারণেই যে এটা 5 মার্কসের একটা কোয়েশ্চেন অ্যান্সার, এত রোজ পড়ার মতো সময় কারণ নেই। এই জন্য এই 6-7টা যে রোজ দেওয়া দিয়ে হয়েছে এটা করলেই তোমার জন্য রাইট ফর্ম অফ ভার্বস আর গুড অ্যান্ড নাফ। সো ভালো থাকবে, কমেন্ট করবে, আমাদেরকে ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ। এই কারণেই যে যাতে তুমি আবার পরবর্তী মুহূর্তে আমাদের যখন খুঁজে বেড়াবে যাতে আমরা তোমাকে খুঁজে পেতে পারি, তুমি আমাকে খুঁজে পেতে পারো। আল্লাহ হাফেজ।